শুরুতে যে খবরে নজর, নরেন্দ্রপুরে বিধ্বংসী আগুন, এখনো 8 জনের মৃত্যু। জোড়া গোডাউনে আগুনে মৃত্যু বাড়ার আশঙ্কা আরো। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ বহু। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খোঁজে তল্লাশি। নরেন্দ্রপুরে যে ছবি আপনারা দেখছেন, মাঝরাতে 3টে আগুন লাগে, আর তারপর সারা দিনের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো গিয়েছে। 11 ঘন্টা সময় পেরিয়েছে। বেশ কয়েকজনকে বের করে আনা হয়েছে। ঘটনায় 8 জনের মৃত্যু। এখনো পর্যন্ত আরও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা, এবং কিভাবে রয়েছেন তারা, উৎকণ্ঠায় পরিবার পরিজনরা গোডাউনের বাইরে দাঁড়িয়ে। আমার বাবা কালকে বাড়িতে গিয়েছিল, আবার আজকে বাড়িতে যাওয়ারই কথা ছিল। প্রত্যেক দিন আসে যায়, আবার কখনো কখনো এখানে থাকে। তো কালকের আবার 7:30টার দিকে বার হয়েছে, এখানে এসে আর ফোনই করেনি। সকালবেলা আমি 7:30টার সময় খবর পাই যে বাবা আগুন লেগে গেছে, ওর ভিতরেই আছে, বার হতে পারেনি। আমি সকাল 8:30 থেকে এখানে আছি, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আগে আমার বাবাকে পাই আমি খুঁজে, সেটাই আমি চাইছি। আমার সালা হয়, খবরে দেখি না এখানটা আগুন লেগেছে এই জায়গাটা। যে আমরা সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করতেছি, কিন্তু ফোনে কাউকে পাচ্ছি না। ওর বন্ধু বান্ধব সবাই ফোনে যোগাযোগ করতেছি, কিন্তু কারোর সঙ্গে ফোনে পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে আমরা ওখান থেকে গাড়ি বুক করে আমরা এসেছি এখানে। ওরা বলতো যে আমাদের মেস আছে, মেসে আমরা 30-35 জন একসাথে খাওয়া দাওয়া করে একসাথে মানে থাকতাম আর কি। রাত্রে শুতাম, করতাম, এরকম বলতো। মানে এখানেই রান্না বাড়া ভিতরেই সমস্ত কিছু? হ্যাঁ, সবাই ভিতরে আছে। ওখানে উনুন আছে বলে 5-7টা উনুন আছে মাটির। হ্যাঁ, ওতেই রান্না বান্না হতো, কাঠফাট দিয়ে বলতো, আর খাওয়া দাওয়া করে এখানেই থাকা হতো। দাদা কি ফোনে পাওয়া যাচ্ছে না? ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন সুইচ অফ। দাদা বয়স কত? বয়স 57 বছর। কত বছর এখানে কাজ করেন? হ্যাঁ, 10 বছরের বেশি করছে। কে আছে পরিবারে দাদা? দাদার বৌদি আছে আর 5 মেয়ে। তারা এসছেন তো? এসছিল তারা, মেয়ে ছোট বলে বাড়ি চলে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন সকাল থেকে? আপনার সঙ্গে কথা হয়েছে? রাজ্যের মন্ত্রীর কথা হয়েছিল তো? এসছিল, এসে বলছে দেখছি, এই বলে নাম টাম লিখে নিয়ে গেছে। মিসিং। আনন্দপুরের অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তি নিখোঁজ। সংখ্যাটা কত সেটা নির্দিষ্ট করে এখনো বলা সম্ভব নয়, কারণ অনেকেই অভিযোগ করছেন পরিবারের সদস্যদের খুঁজে পাচ্ছেন না। সংখ্যাটা কিন্তু নয় করেও 20-25 জনের বেশি বলেই অনেকে যারা এসছেন পরিবারের লোকজন তারা দাবি করছেন। যারা দাঁড়িয়ে রয়েছেন, বিভিন্ন মানুষ দাঁড়িয়ে রয়েছেন তার পরিবারের যাকে নিখোঁজ তার ছবি হাতে। একজন দাঁড়িয়ে রয়েছেন, তাদের জামাই হয়। কি নাম এনার? পঙ্কজ হালদার। কোথায় থাকেন? গড়িয়া স্টেশন, বালিয়ায়। গতকাল লাস্টে কথা হয়েছিল? হ্যাঁ, রাত 3টের সময় লাস্ট কথা হয়েছিল। তারপরে ওর ফোন করে বলেছিল আগুন লেগে গেছে, ভিতরে আছি, বেরোতে পারছি না, হয়তো আর বাঁচবো না। এটা বলেছিল? এটা বলেছিল। তার বলেছিল ওই ওনার মিসেসকে বলেছিল, আমার মেয়েকে বলেছিল। আপনার মেয়েকে? মেয়েকে বলেছিল। কি বলেছিল? বলেছিল আমি মনে হয় আর বাঁচবো না, আমাকে বাঁচাও, আমি বেরোতে পারছি না, আগুন লেগে গেছে। তারপরে আর কোনো কথা হয়নি। আগুন লেগে যাওয়া অবস্থায় উৎকণ্ঠায় তিনি ফোন করেছিলেন, সাহায্যের আশ্বাস চেয়ে, সেটা পাননি। পঙ্কজ হালদার গড়িয়ার বাসিন্দা, এখানে দীর্ঘদিন চাকরি করতেন। গতকাল রাতে আগুন লেগে যাওয়ার পর তিনি জানিয়েছিলেন যে আগুন লেগে গেছে, তিনি বেরোতে পারছেন না। আরো পরিবারের অনেকের সদস্য রয়েছেন। আপনার হাজবেন্ড, আপনার সঙ্গে কথা হয়েছে রাত্রেবেলা? হ্যাঁ, লাস্ট 3টের সময় কথা হয়েছে। কি বলেছিলেন ঠিক উনি? ও আমাকে ফোন করে বললো, বাবাই এখানে আগুন ধরে গেছে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে বাঁচাও। এই লাস্ট কথা হয়েছে। তারপরে আমি আর পারিনি, দৌড়ে এসেছি, আর দেখতে পাইনি ওকে। 12 ঘন্টার বেশি সময় আপনি দাঁড়িয়ে আছেন, কোনো খোঁজ বা কিছু পাইনি। রাত 3টের সময় আমরা এসছি এখানটায়, 3:30-এর আগেও উদ্ধার করা বা কোনোভাবে না, কোনো পাইনি এখনো। বডি তো হাতেই পাইনি। কালকে থানায় যেতে বলেছে ডিএনএর জন্য? হ্যাঁ, যেতে বলেছে। ঝলসে মৃত্যু, পরিবার পরিজনদের উৎকণ্ঠা আপনারা দেখলেন, তাদের কথা শুনলেন। এখন ঘড়িতে 11টা বেজে 6 মিনিট, আর এই সময়ও গতকাল বাড়ির লোকজন তারা নিশ্চিন্তে ছিলেন যে তাদের
প্রিয়জন কাজে গিয়েছেন, সেখানে হয়তো সুরক্ষিত আছেন, কিন্তু তারপরেই ঘটে যায় এই দুর্ঘটনা। কথা বলবো, ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, এখন কি অবস্থা? রুবেলা, তোমাকে যদি ঘটনাস্থলের একটু ছবিটা দেখাই, প্রায় 24 ঘন্টা হতে চলেছে, কয়েক ঘন্টা এখনো বাকি আছে। তবে আগুন নিয়ন্ত্রণে কিন্তু সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি, অর্থাৎ কিছু পকেট ফায়ার রয়ে গেছে এবং সেই পকেট ফায়ারগুলোতে এখনো সেই জল দেওয়ার কাজ, মাঝে মধ্যে কুলিং প্রসেসের কাজ দমকল কর্মীরা করছেন। আর দমকল কর্মীরা তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন, তবে তার সঙ্গে যারা নিখোঁজ সেই পরিবারের সদস্যরা আজকে সকাল থেকে, কেউ গতকাল মাঝরাতে এসছেন, তাদের কারোর পক্ষেই পরিবারের সদস্যদের কোনো খোঁজ পাননি। অনেকে, আমি যদি ছবিটা দেখাই, অনেকেই দাঁড়িয়ে রয়েছেন কিছুটা দূরে। যে গোডাউন আমরা দেখতে পাচ্ছি, সেই গোডাউনের ভেতরে এখনো কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গেছে। দমকল কর্মীরা তারা তাদের যে কাজ তারা করে যাচ্ছেন। পরিবারের সদস্যরা তারা সকাল থেকে ছিলেন, ইতিমধ্যেই থানায় গিয়ে তারা নিখোঁজ ডায়েরি করেছেন। যাদের গতকাল রাত পর্যন্ত ফোনে পাওয়া যাচ্ছিল, আজকে সকাল থেকে ফোন সুইচ অফ। এবং এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, 3টি বডি বা 3টি দেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনে পুড়ে যাওয়ার ফলে তাদের এমনই ক্ষতিগ্রস্ত অবস্থা হয়েছে যে পুরোটাই কার্যত ঝলসে গেছে এবং দেহের কিছু অংশবিশেষ রয়েছে, সম্পূর্ণ দেহ শনাক্তকরণ করা সম্ভব নয়। যার ফলে আগামীকাল পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে গিয়ে ডিএনএ টেস্ট করে মৃতদেহের সঙ্গে পরীক্ষা করে দেহ চিহ্নিতকরণের কাজ করা হবে। তবে এখনো কতজন মোট নিখোঁজ ডায়েরির সংখ্যা 25 বলে জানা যাচ্ছে। তবে তার মধ্যে 3 জনের দেহ উদ্ধার হলে বাকিরা কোথায় গেলেন বা কি হলো, সেই কাজ কিন্তু ইতিমধ্যেই প্রসেস চলছে। তবে তাদের খোঁজার কাজ, তাদের দেহাবশেষ খোঁজার কাজ তখনই সম্ভব হবে যখন গোডাউনের ভেতরের যে পুড়ে যাওয়া যে বিভিন্ন জিনিস রয়েছে, সামগ্রী রয়েছে। তুমি জানো এটা মোমো কারখানা এবং একটি সফট ড্রিঙ্কস সেটারও মজুত রয়েছে। তো যার ফলে তার প্রচুর পরিমাণে সামগ্রী সেটা কিন্তু রয়েছে এবং সেইগুলোকে পরিষ্কার করার পর তার নিচে বা তার সাথে কোন দেহ রয়েছে কিনা সেই খোঁজার কাজও করা হবে। তবে সেটা করতে করতে আজকে মধ্যরাত পেরিয়ে যাবে, আগামীকাল সকাল থেকে এই প্রসেস এগোবে। তবে তার আগে দমকল কর্মীরা যেখানে যেখানে পকেট ফায়ার রয়েছে সেইগুলো নেভানোর কাজ এখনো করে চলেছেন এবং পরিবারের সদস্য যারা ইতিমধ্যে বিভিন্ন সময় তারা অপেক্ষা করছিলেন, তারা অনেকেই থানায় গেছেন। থানায় গিয়ে তারা নিখোঁজ ডায়েরি করছেন। সব মিলিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবার এবং অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে যতটা দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই জায়গাকে যাতে নিখোঁজদের খুঁজে বের করা যায় সেই কাজ করা চলছে। তবে এই কাজ করতে কিন্তু আরও কয়েক ঘন্টা লাগবে বলেই যারা দমকল কর্মী রয়েছেন তারা জানাচ্ছেন, কারণ পুরো প্রসেসটা যথেষ্ট সময় সাপেক্ষ। আগুন নিয়ন্ত্রণ করা, ইতিমধ্যে জেসিবি নিয়ে আসা হয়েছে, জেসিবির মাধ্যমে ভেতরের যে পুড়ে যাওয়া সামগ্রী সেইগুলোকে বের করা এবং পুরো গোডাউনটা সেটা ভেঙে ফেলা, সবকিছু মিলেই কিন্তু সেটা সময় সাপেক্ষ। এবং গতকাল রাতে যারা ভেতরে ছিলেন তারা তাদের পরিবার বলছিলেন তারা আটকে পড়েছিলেন এবং মূল যে দরজা যেখান থেকে বেরোনোর কথা সেখানেই কিন্তু আগুনের উৎসস্থল হওয়ায় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যার ফলে কিন্তু কেউ বেরোতে পারেননি। সব মিলিয়ে উৎকণ্ঠায় রয়েছে পরিবার এবং প্রশাসনের পক্ষ থেকে। এবং যাতায়াতের জায়গা বিকল্প কোনো পথ ছিল না। ডেকোরেটসের যে গোডাউন সেটা আরেকটা দিকের রাস্তা, আর সামনের দিকের রাস্তা হচ্ছে এই। দেখো ইরণ, তুমি যে কথা বললে, যেই গেট দিয়ে বেরোনো সম্ভব ছিল সেই গেটের একদম কাছে আগুন লাগে, তাই তারা বেরোতে পারেননি। কিন্তু ঠিক যে কথা তুমি এখন বললে, বিকল্প রাস্তা, একটা অল্টারনেটিভ ওয়ে, এটা তো থাকবে এরকম একটি গোডাউনে। দেখো, দুটো প্রশ্ন উঠছে। এক হচ্ছে এই গোডাউনগুলোতে আগুন নেভানোর ঠিক কি পরিকল্পনা ছিল? এত বড় একটা গোডাউন, এই গোডাউনগুলোর ক্ষেত্রে আগুন নেভানোর জন্য প্রপার পরিকল্পনা ছিল? থাকলেও সেটা কি প্রশিক্ষণ কারোর ছিল কি করে নেভাতে হবে? এবং দ্বিতীয় হচ্ছে যে বিকল্প রাস্তা নেই এবং গোডাউনগুলো যদি ছবি দেখো, আমরা যদি এখান থেকে একটু ছবি দেখাই, আমরা দেখাবো যতটা সম্ভব, যতটা ক্লোজ নিয়ে যাওয়া যায়, তাতে এই গোডাউনগুলো পুরো ওপর অংশটাই টিনের এবং এই অঞ্চলের নিয়ম হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতার পর পাঁচিল করা যায় না এবং সেই কারণে এখানে টিন দিয়ে পুরো গোডাউনটা তৈরি করা হয়। এবং এখানে প্রচুর দাহ্য পদার্থ, যেহেতু ডেকোরেটসের দোকান, সঙ্গে মোমোর সামগ্রী সবকিছু রয়েছে, তো সব মিলিয়ে এর বিকল্প কোনো রাস্তা নেই। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। নরেন্দ্রপুরে বেশিরভাগ নিখোঁজ পূর্ব মেদিনীপুরে। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে 8 জন ইতিমধ্যেই মারা গিয়েছেন। অনেকে নিখোঁজরা তমলুক, ময়না, নন্দকুমার, পিংলা, পাঁশকুড়ার। সকাল থেকেই নিখোঁজদের খোঁজ করছেন পরিজনরা। কি অবস্থা সেখানের আপডেট জানবো, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত।
দেখো, রীতিমতো চিন্তার যে ছবি সেটা কিন্তু একবারে আনন্দপুর অগ্নিকাণ্ডে নিখোঁজ তমলুকের 10 যুবকের পরিবারে। আসলে বিভিন্ন পেশার কারণে, পেটে রুজি রোজগারের কারণে রুমেলা তারা গিয়ে ওখানে ভাড়া নিয়েই থাকেন। কেউ এবারে বিভিন্ন কাজ করেন, কেউ কাঠের কাজ করেন, কেউ ফুলের, কেউ মেকানিক, বিভিন্ন কোম্পানিতেও কাজ করেন, ছোট বড়। কিন্তু তারা যে ঘর বাড়ি নিয়ে থাকেন সেখানেই তারপর থেকে আজকে সারাদিনে কোনো খোঁজ নেই। চিন্তায় পড়েছেন জেলা, এই রাতে ছুটে গেছেন জেলা শাসক সহ জেলা প্রশাসনিক আধিকারিকরা। কেউ কোনোভাবে ফোনে কাউকে পাচ্ছেন না। নিখোঁজের যে তালিকা পাওয়া যাচ্ছে পাঁশকুড়া, ময়না, তমলুক, নন্দকুমার অর্থাৎ তমলুক মহকুমা এলাকায় বিভিন্ন বাড়িতে শোকের ছবি, যে ছবি দেখাচ্ছি সেখানে দেখতে পাবে যে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পরিজন, তাদের বাড়ির লোকজন। এখন প্রশাসনও কিন্তু জেলা শাসকের কি বক্তব্য শুনবো। সবার বাড়িতে আমাদের সিনিয়র অফিসাররা গিয়েছে, along with the police counterparts, SDO, SDPO, BDO, IC এরা গিয়েছেন। আমরা ওদেরকে আশ্বাস দিচ্ছি পরিবারের পাশে রাজ্য সরকার আছে, ওদের কোনো হোয়াট এভার লেভেল অফ কোঅর্ডিনেশন দরকার ওটা আমরা করছি। ঘটনাস্থলে আমাদের 3 জন অফিসাররা ইতিমধ্যে পৌঁছে গেছে টু হেল্প দ্য অ্যাডমিনিস্ট্রেশন দেয়ার ইন কোঅর্ডিনেশন, টু কোঅর্ডিনেট উইথ আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন পূর্ব মেদিনীপুর। এই কোঅর্ডিনেশনটা চলছে, পরিবারের পাশে গভর্নমেন্ট আছে, এই কথাটা আমরা গভর্নমেন্টের হয়ে বলছি। রবিবার রাত 3টে ইএম বাইপাসের কাছে নরেন্দ্রপুরের নাজিরাবাদে বিধ্বংসী আগুন। স্থানীয়দের দাবি প্রথমে আগুন লাগে একটি অনলাইন খাবার সরবরাহ করা সংস্থার গোডাউনে, সেখান থেকে পাশের ডেকোরেটার্সের গোডাউনে। নরেন্দ্রপুরে পৌঁছয় দমকলের গাড়ি, একে একে 14টি। অভিযোগ, সরু রাস্তার কারণে ভেতরে ঢুকতে বেগ পেতে হয়। বিধ্বংসী আগুনে গোডাউনের দেওয়ালে ফাটল ধরে, গোডাউনের টিনের ছাউনির একাংশ ভেঙে পড়ে, পুড়ে খাক হয়ে যায় গোডাউনের ভিতরে থাকা বাইক। আগুন লেগেছে পাশের যে একটা ডেকোরেটর আছে, ওই ডেকোরেটর ওখানে। এটা আমাদের একটা ওয়্যার হাউস, ড্রাই ওয়্যার হাউস, এখানে প্যাকেজিং স্টোর থাকে। এর আগেও একবার হয়েছিল এখানে ছোটোখাটো একটা আগুন লেগেছিলো, তো সেগুলো আমাদের স্টাফ যারা ছিল তারা গিয়ে আগুনটা নিভিয়েছিল। তারপরে আমরা কমপ্লেনও করেছি এদেরকে যে এইভাবে রাখা যায় না। পাশাপাশি 2টো গোডাউনে আগুন, আটকে পড়েন 2 গোডাউনেরই বেশ কয়েকজন কর্মী, তাদের মধ্যে একজন পঙ্কজ হালদার। পাওয়া যাচ্ছে না, উনি আমার জামাই হয়, ফোনে বলেছিল আমাকে বাঁচান, এই ফোনটা আমরা শুনেছি। আপনার কে? আমার জামাই হয়, এখানে 15 বছর ধরে কাজ করছে। আগুনে ঝলসে মারা যান বেশ কয়েকজন গোডাউনের কর্মী। দুপুরে নরেন্দ্রপুরে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। প্রায় 11 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারও বেশ কিছুক্ষণ পর ভেতরে ঢুকে দমকল, ততক্ষণে সব পুড়ে ছাই। আগুন তো অনেক আগেই নিয়ন্ত্রণে আছে জানেন, আমরা শুধু পকেট ফায়ার গুলো শেষ করে দিতে চাইছি, আর উল্টো দিকে আমরা কোলাপস স্ট্রাকচারটাকে কেটে আমরা এন্ট্রি নিচ্ছি, কাজ চলছে। ওইগুলো একটু সময় লাগবে, কিন্তু আগুন আর নেই। বন্দে ভারত তো নিউজ 18 বাংলা। বন্দে ভারত স্লিপারের মেনুতে নেই আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এই নিয়ে জোর বিতর্ক উঠেছে বাঙালি খাদ্যাভ্যাসে আঘাতের অভিযোগও। এসবের জেরেই কি ভোটের আগে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যোগ হচ্ছে আমিষ? রেলমন্ত্রী তেমনই আশ্বাস দিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হয়েছে হাওড়া গুয়াহাটি রুটে। এই ট্রেনের মেনুতে নেই আমিষ খাবার, সবই নিরামিষ। ভোটের বঙ্গে এ নিয়ে জোর বিতর্ক। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। বন্দে ভারত স্লিপারে নিরামিষ খাবার নিয়ে সুর চড়ায় তৃণমূল। তাদের দাবি এটা বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত। এই পরিস্থিতিতে কি ভোটের বঙ্গে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যুক্ত হতে চলেছে আমিষ? অশ্বিনী বৈষ্ণবজির সাথে কথা হয়েছে, আমি তাকে বলেছিলাম, জানিয়েছিলাম
যে তৃণমূল কংগ্রেস এখানে একটি পলিটিক্যাল অ্যাঙ্গেল তৈরি করার চেষ্টা করছে যে বন্দে ভারত স্লিপার ট্রেনে নাকি নিরামিষ খাওয়ানো হচ্ছে, আমিষ নেই। রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। ধীরে ধীরে চালু করতে হয়, একবারে তো হয় না। বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যেই ট্রেন হাওড়া থেকে ছেড়ে গৌহাটি পর্যন্ত যাবে, তাতে ফুড অপশনে বাঙালি, মাছে ভাতে বাঙালি, তার ফুড অপশনে শুধু ভেজ। এই যে আধিপত্যবাদ, এই যে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, এটাই হচ্ছে বিজেপি। বাঙালির গুতো সামলানোর জন্য আজকে সুকান্ত মজুমদার দাবি করছেন তার সাথে নাকি রেলমন্ত্রীর কথা হয়েছে, বন্দে ভারতের ফুড অপশনও এরপর থেকে ননভেজ আইটেম পাওয়া যাবে। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত শতাব্দী, এইসব প্রিমিয়াম ট্রেনে আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবার দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। 23শে জানুয়ারি হাওড়া থেকে যাত্রা শুরু করে বন্দে ভারত স্লিপার। সেদিনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করে তৃণমূল। বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে, অবিলম্বে আমিষ ফেরাতে। এই মেনু বিতর্কে ভোটের মুখে কি চাপে বঙ্গ বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারে যুক্ত হতে চলেছে আমিষ? রেলমন্ত্রী আমাকে বলেছে যে আমরা শুরুতে নিরামিষ দিয়ে শুরু করেছি, বন্দে ভারতে স্লিপারে আমিষও পাওয়া যাবে, যেরকম অন্যান্য ট্রেনেও পাওয়া যায়। নিউজ 18 বাংলা। এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। এবার জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। রবীন্দ্রনাথ সাহা, বয়স 68, জলপাইগুড়ির বানারহাটের বাসিন্দা। রবিবার ধূপগুড়ি হাসপাতালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, রবিবার বৃদ্ধর মেয়েকে এসআইআর শুনানিতে ডাকা হয়। তিনি হায়দ্রাবাদে থাকেন, তাই মেয়ের হয়ে শুনানিতে যান তার বাবা। বাড়ি ফিরেও আতঙ্কে ছিলেন বৃদ্ধ। এর জেরেই হার্ট অ্যাটাকে মৃত্যু বলে দাবি পরিবারের। এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনে ছিল বোধহয়। আমার মেয়ের ভোটার কার্ডে কি গন্ডগোল হলো, আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি, তো 50 জনের লাইনে দাঁড়াই ছিল। রাত্রে ঘরে বসে বলছে আমার পাগুলা চাবাচ্ছে, আমি একটু তেল দিলাম, কিছুতে আর কিছু না, হট করে বসে পড়লো। বসে পড়াতেই আর ঘাড় মুখ একদম বেঁকা করে ফেলে দিল। বছর 71-এর আজগার বিশ্বাস, উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা। রবিবার মাঝরাতে বাড়িতেই তিনি মারা যান। পরিবারের দাবি, বৃদ্ধর বউ, ছেলে এবং ছেলের বউকে 31শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে। এ নিয়ে আতঙ্কেই বৃদ্ধের মৃত্যু বলে দাবি। আমাদের বাড়িতে সবাই নোটিশ হয়েছে, আমাকে নোটিশ হয়েছে, আমার মাকে নোটিশ হয়েছে। বুড়ো বয়সে বাবা হচ্ছে চিন্তা ভাবনা করছে, খুব বলছে যে তোরা দুটি সরে যাবি, মা দুটি সরে যাবে, তাই চিন্তা ভাবনায় বাবা হার্ট ফেল করে মারা গিয়েছে। দক্ষিণ 24 পরগনার মগরাহাটেও এসআইআর এর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মৃতের নাম পিয়ার আলী খাঁ। পরিবারের দাবি, 29শে জানুয়ারি তাকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়। এ নিয়ে আতঙ্কেই মৃত্যু। কদিন ওই এসআইআর এর টেনশন করছিল, আমাদের সরকার বলছে কি হবে, সব ফর্মটা বিলের কাছে জমা করেছিল। ফের দ্বিতীয়বার আসার পরে আমার কি হবে এই টেনশনে হঠাৎ স্ট্রোক মারা গেল। এই টেনশনে ওনার এই অবস্থা। নিউজ 18 বাংলা।